আচ্ছা, আজকে আমাদের মানে মিড টার্মের পর প্রথম ক্লাস। তো এর আগে আমরা লেসন 9 পর্যন্ত দেখেছিলাম, মিড টার্ম পর্যন্ত। আজকে আমরা তিনটা লেসন দেখবো, লেসন 10, লেসন 11, 12, লেসন 13 এন্ড লেসন 14। মেইনলি আজকে আমাদের দুটো ক্লাস ছিল, লেসন 13 এন্ড 14। তো আমরা লেসন 10টা কন্টিনিউ করব, যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বার শুরুটা করিনি। সো আমরা কমপ্লেক্স নাম্বারটা শুরু করে তারপর আমরা সামনে যাব। আচ্ছা, তো কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আমরা জানতে হলে আমরা এর রিয়েল নাম্বার জেনেছি। তো আচ্ছা, এক মিনিট একটু। হ্যাঁ, আজকে আমাদের যেটা লেসন 10 থেকে শুরু হবে, আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানবো। তো কমপ্লেক্স নাম্বার কাকে বলে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে স্কোয়ার রুট অফ -1 এটা কি জিনিস সেটা জানতে হবে। তো আমরা জানি যে আমাদের যদি আমাদের রুটের ভিতর আমরা জানি, যেমন √4 যদি হয় সেটার মান আমরা জানি এটা ইকুয়াল টু আসবে 2। কিন্তু √ওভার যদি -2 থাকে, √ওভার -4 থাকে, তার মান কিন্তু আমরা বের করতে পারি না। দ্যাট মিনস রুটের ভিতর যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা তার ভ্যালু বের করতে পারি না। আচ্ছা, জয়েন হতে কি কারো সমস্যা হচ্ছে একটু? স্যার এটা আর একটু বলেন স্যার, এটা আসলে আচ্ছা, জয়েন করার জন্য আমি, এটা এর জন্য না, অনেকে নাকি জয়েন হতে পারতেছে না, সেই জন্য আমি বলতেছি। আমি দাঁড়াও, আবার এটা কপি করে ওদের দিচ্ছি, তারপর শুরু করি। হুম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাস আমি অলরেডি শুরু করেছি, যেহেতু আমার নেটওয়ার্ক সমস্যার কারণে তোমাদের একবার জয়েনিং হতে একটু সমস্যা হয়েছিল। সো এখন সবাইকে জয়েন হতে বলো। নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হয়েছিল। Okay, আমরা ক্লাসে ছিলাম, রেকর্ডিং অন করা আছে, যারা জয়েন করবে তাদের জয়েন করে নেওয়া হবে। আর যদি কারো জয়েন হতে এরপরে সমস্যা হয় তাহলে আমাকে মেসেঞ্জারে আবার বলতে বলো, আমি আবার ঠিক করবো। ওকে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের তিনটা লেসন আমরা পড়বো, লেসন 10, লেসন 13 এন্ড লেসন 14। তো কমপ্লেক্স, আমাদের এর আগে আমরা দেখেছি, আমরা শিখেছিলাম যে লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে আমরা পড়াশোনা করেছিলাম মিড টার্মের আগে। আজকে আমরা নতুন টপিক শুরু করব, কমপ্লেক্স অ্যানালাইসিস। এবং আমরা লাস্টে যে দেখবো যে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমাদের তিনটা কোর্স, তিনটা সাবজেক্ট ছিল, তো আমরা আজকে সেকেন্ডটা শুরু করতেছি। তো কমপ্লেক্স লেন্থ সম্পর্কে প্রথমে আমরা জানবো যে কমপ্লেক্স নাম্বারটা কোথা থেকে আসছে, সেজন্য আমরা লেসন 10 থেকে শুরু করব। তো প্রথমে আমাদের জানতে হবে, আমরা রিয়েল নাম্বার সম্পর্কে সবাই জানি। রিয়েল নাম্বার বলতে আমরা সাধারণ সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, -1, -2 এই জিনিসগুলোকে আমরা রিয়েল নাম্বার বলি। কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা বের করতে পারি না। যেমন রুটের ভিতর যদি রুটের ভিতর যে কোনো সংখ্যা যদি নেগেটিভ থাকে, যেমন √1, √2, এই ভ্যালুগুলো কিন্তু বের করা সম্ভব হয় না। কারণ রুটের ভিতর মাইনাস থাকলে আমরা জানি রুটের ভিতরে অলওয়েজ পজিটিভ নাম্বার থাকতে হবে। কিন্তু যদি নেগেটিভ নাম্বার থাকে, সেই সমস্যার সমাধান করার জন্য একটা কোয়ান্টিটি আই, যেটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার, যেটার উৎপত্তি হয়েছে এভাবে যে √1 ইজ ইকুয়াল টু আই। এইভাবে করে যে নতুন সিস্টেমটা বা নতুন যে নাম্বার সিস্টেমটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো আমরা দেখবো, কিন্তু এখানে লেখা আছে দেখো, স্কোয়ার রুট অফ -1। মেইনলি এই সমস্যাটার সমাধান করার জন্যই কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স রিলেশনের উদ্ভব হয়েছে।
স্কোয়ার রুট অফ -1, এই কথাটা বলতেছে ইফ উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য স্কোয়ার রুট অফ নেগেটিভ নাম্বার it rapidly becomes clear that neither a positive nor a negative number can do it. তো রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে আমরা কোনোভাবেই সেটাকে সলভ করতে পারি না। তো সেই সমস্যার কথাটা এখানে লেখা হয়েছে √1 নট ইজ ইকুয়াল টু +-1, তার মানে √1 মানে আমরা জানি 1, কিন্তু √-1 এর মান আমরা কিন্তু জানি না। এই সমস্যার সমাধান করার জন্যই এই i দ্বারা প্রকাশ করা হয়েছে। To find √-1, we introduce a new quantity I defined such that I square equal to -1. তার মানে i মানে হচ্ছে √-1 এবং I square equal to হচ্ছে -1। এই যে নতুন কোয়ান্টিটি i টাকে নিয়ে আসা হয়েছে, এটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই ইমাজিনারি নাম্বার থেকে আমাদের কমপ্লেক্স নাম্বারের উদ্ভব হবে। তো এইখানে কারো সমস্যা আছে কিনা? তাই স্কোয়ার রুট অফ -1 বুঝালাম যেটা। ওকে, আমরা নিচে যাচ্ছি। আমাদের এক্সাম্পল 1 এখানে দেখা হয়েছে যে √-25 ইজ ইকুয়াল টু 5i কিভাবে হয়েছে সেটা করে দেওয়া আছে। যেহেতু আমরা জানি √25 ইজ ইকুয়াল টু 5 আর √-1 ইজ ইকুয়াল টু i, তার মানে √-25 ইজ ইকুয়াল টু 5i। তো এইভাবে করে আমরা যে রুটের ভিতরে যদি মাইনাস থাকে i নিয়ে এসে আমরা এটাকে সমাধান করতে পারি। তো এখানে আমরা তিনটা নাম্বার সম্পর্কে দেখবো, রিয়েল, ইমাজিনারি এন্ড কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বার সম্পর্কে আমরা আগেই জানি, রিয়েল নাম্বার আর দা ইউজুয়াল পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারস। তো ইউজুয়াল সাধারণভাবে আমরা যেটা পজিটিভ নাম্বার 1 2 3 4, নেগেটিভ নাম্বার যেমন -1 -2 -3 বা 0, এই যে নাম্বার গুলো ব্যবহার করি এটা হচ্ছে ইউজুয়াল নাম্বার। এই ইউজুয়াল পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারকে আমরা রিয়েল নাম্বার বলি। কিন্তু if we multiply a real number by I, we call the result an imaginary number. তো আমাদের একটা রিয়েল নাম্বার একে যদি i দ্বারা গুণ করা হয় তাহলে যে নতুন সংখ্যাটা পাবো সেটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারকে i দ্বারা গুণ করলে যে নাম্বারটা পাওয়া যাবে সেটাকে বলবো আমরা ইমাজিনারি নাম্বার। যেমন 3 একটা রিয়েল নাম্বার, এর সাথে যদি i গুণ হয় 3i, তাহলে এটা হবে একটা ইমাজিনারি নাম্বার। তাহলে i সম্বলিত রিয়েল নাম্বারই হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার। এভাবে এটা রিয়েল নাম্বার বুঝলাম, ইমাজিনারি নাম্বার বুঝলাম। এবার দেখবো আমাদের মেইন যে নাম্বারটা, কমপ্লেক্স নাম্বার কাকে বলে। If we add or subtract a real number and an imaginary number, the result is a complex number. তো এখানে বলেছে if we add or subtract a real number and an imaginary number, একটা রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বারকে যদি যোগ অথবা বিয়োগ করা হয় তাহলে যে রেজাল্টেন্ট মানে যে ফলাফলে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটাকে বলা হবে কমপ্লেক্স নাম্বার। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে লেখা আছে z = a + ib। এখানে i a হচ্ছে রিয়েল নাম্বার আর i সম্মিলিত পদ আছে ib, তো ib হচ্ছে ইমাজিনারি নাম্বার এবং প্লাস আছে, তার মানে রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার যোগ করে যে নাম্বারটা পেয়েছি সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো এই কমপ্লেক্স নাম্বারটা আরো ভাবে লেখা আছে, এখানে আরো বিস্তারিত আলোচনা আছে। এই কমপ্লেক্স নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড বাই অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম a plus bi, where a and b are real numbers and I is the symbol with the property that I square equal to -1. এটা আমরা দেখেছি যে a plus ib বা bi যে ফরম্যাটটা, এখানে a আর b উভয় হচ্ছে রিয়েল নাম্বার আর i এর মানটা হচ্ছে I square equal to -1 অথবা I is equal to √-1। এইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যদি সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, যদি তোমাদের ভাইভা আবারও হয় বা যদি ইউনিভার্সিটি না খোলে তাহলে অবশ্যই এই প্রশ্নটা তোমাদের ভাইভায় করা হবে যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে। তখন কিন্তু তোমাদের বলতে হবে যে এ কমপ্লেক্স নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড বাই অ্যান এক্সপ্রেশন a plus ib where a and b are real number and I is equal to √-1। এই কথাটুকু সবাইকে বলতে হবে। The complex number a plus ib can also be represented by the ordered pair a, b। তো এখানে বলছে কমপ্লেক্স নাম্বারকে শুধু আমরা অর্ডার পেয়ার মানে হচ্ছে পয়েন্ট আকারে লিখতে পারি। যেমন a plus bi, এটাকে যদি আমরা একটা রিয়েল একটা দুটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর হিসাব করি বা যদি পয়েন্ট আকারে হিসাব করি তাহলে এটাকে আমরা লিখতে পারি রিয়েল পার্ট হচ্ছে a, ইমাজিনারি পার্ট হচ্ছে b। তাহলে a, b, এভাবে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে পয়েন্ট আকারে লিখতে পারি। যদি একটা কমপ্লেক্স নাম্বার এভাবে লেখা থাকে
2,3, এটা যদি কমপ্লেক্স নাম্বার আকারে লিখতে হয় তাহলে আমাদের হবে 2+3i। তবে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি। তো এখন আমাদের এখানে আমরা এখন পয়েন্ট, যে আমাদের এই যে পয়েন্ট গুলো আছে তার অবস্থান কোন পজিশনে হবে সেটার জন্য একটা ডায়াগ্রাম আছে, এটাকে বলা হয় আরগান ডায়াগ্রাম বা আরগান প্লেন এখানে বলা হয়েছে। আরগান প্লেনে আমরা যেহেতু রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট নিয়ে কাজ করতেছি, এক্স অক্ষ বরাবর যে এক্সিসটা আছে এটাকে বলা হবে রিয়েল এক্সিস, এটা আর এই দ্বারা লেখা আছে, এটা হলো রিয়েল এক্সিস। আর ওয়াই অক্ষ বরাবর যে এক্সিসটা আছে এটাকে বলা হচ্ছে ইমাজিনারি এক্সিস। দুইটা এক্সিস আমরা ধরে নিলাম, এক্স অক্ষ বরাবর রিয়েল এক্সিস, ইমাজিনারি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ইমাজিনারি এক্সিস। তো আমরা এবার দেখবো যদি একটা কমপ্লেক্স নাম্বারকে পয়েন্ট আকারে লিখি তার অবস্থান কোথায় হয় সেটা দেখানোর জন্যই আমরা এই ডায়াগ্রামটা লিখেছি। যেমন একটা পয়েন্ট, যদি একটা কমপ্লেক্স নাম্বার খেয়াল করো 2+3i, এটা একটা কমপ্লেক্স নাম্বার। 2+3i এটা একটা কমপ্লেক্স নাম্বার। এখন আমাদের এই আইগ্রন ডায়াগ্রাম অনুসারে আমরা দেখব এর অবস্থান কোন কোয়াড্রেন্টে হয়। এখানে দেখো যখন একটা রিয়েল অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস নেওয়া হয়েছে তখন এই গ্রাফটা পুরো চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রত্যেকটা পার্টকে এক একটা কোয়াড্রেন্ট বলে, এখানে চারটা ভাগ হয়েছে সেজন্য কোয়াড্রেন্ট প্রত্যেকটা ভাগকে 1/4 বা কোয়াড্রেন্ট বলা হয় যেটাকে। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এভাবে চারটা কোয়াড্রেন্ট সৃষ্টি হয়েছে। তো এখন আমরা কমপ্লেক্স নাম্বারের মানে পজিশন দেখে বলবো যে এটা কোন কোয়াড্রেন্টে পড়বে, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো এখানে প্রথম যে পয়েন্ট কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে 2+3i, এটাকে যদি তুমি পয়েন্ট হিসাবে খেয়াল করো তাহলে আমাদের পয়েন্টটা হবে 2,3। আমি আগেও দেখেছি যদি a+ib যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তার অর্ডার বা পয়েন্ট আকারে তাকে লিখলে হবে a, b, তার মানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। তো আমাদের 2+3i এটাকে যদি আমরা সেই পয়েন্ট হিসাবে খেয়াল করি তাহলে আমরা পাবো +2+3, তার মানে উভয় হচ্ছে পজিটিভ। যদি উভয় নাম্বার রিয়েল পার্ট পজিটিভ এবং ইমাজিনারি পার্টও যদি পজিটিভ হয় তাহলে তার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। খেয়াল করে দেখো +2 আমরা খেয়াল করে এখানে আসবে, এখানে 1 2 এই হচ্ছে +2 পয়েন্ট, আর +3 পয়েন্ট হবে এই বরাবর 1 2 3, তার মানে এই যে পয়েন্টটা পাচ্ছি 2,3 পয়েন্ট। তার মানে উভয় যদি পজিটিভ হয়, রিয়েল পার্ট পজিটিভ ইমাজিনারি পার্ট যদি পজিটিভ হয় তাহলে তাদের অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। এরপরে আরেকটা পয়েন্ট, আরেকটা ইমাজিনারি আরেকটা কমপ্লেক্স নাম্বার খেয়াল করো -4 + 2i, এখানে খেয়াল করে দেখো যদি এটাকে পয়েন্ট আকারে লিখি তাহলে আমরা পাবো -4, 2, তার মানে রিয়েল পার্ট পজিটিভ ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট নেগেটিভ ইমাজিনারি পার্ট পজিটিভ। তো এই পয়েন্টটা তাহলে কোথায় হবে? -4, যেহেতু এক্স অক্ষ বরাবর মাইনাস আছে তাহলে এই বাম দিকে চলে যাব 1 2 3 4, এটা হচ্ছে -4 পয়েন্ট। আর যেহেতু +2i আছে দ্যাট মিন্স +2, তাহলে উপরের দিকে যাব 1 2, এই পয়েন্টটা হচ্ছে আমাদের -4, 2 পয়েন্ট, বা যদি কমপ্লেক্স নাম্বার হিসাবে লিখি -4 + 2i। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিয়েল পার্ট যদি নেগেটিভ ইমাজিনারি পার্ট যদি পজিটিভ হয় তাহলে তার অবস্থান হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। এরপরে খেয়াল করে দেখো -2 -2i, এখানে রিয়েল পার্টও নেগেটিভ ইমাজিনারি পার্টও নেগেটিভ, তাহলে পয়েন্টটা হচ্ছে -2, -2। তো দুইটা পয়েন্ট যদি নেগেটিভ হয় দ্যাট মিন্স রিয়েল পার্টও নেগেটিভ ইমাজিনারি পার্টও যদি নেগেটিভ হয় তাহলে তাদের অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্টে। এরপরে 3 - 2i, তার মানে হচ্ছে রিয়েল পার্ট পজিটিভ ইমাজিনারি পার্ট নেগেটিভ, এই পয়েন্টটা হচ্ছে 3, -2। এই পয়েন্টটা আমাদের হবে ফোর্থ কোয়াড্রেন্ট, তার মানে রিয়েল পার্ট যদি পজিটিভ ইমাজিনারি পার্ট যদি নেগেটিভ হয় তাহলে তার অবস্থান হবে ফোর্থ কোয়াড্রেন্টে। এখানে তো চারটা পয়েন্ট নিয়ে আমরা দেখলাম, এরকম আমাদের অসংখ্য পয়েন্ট থাকতে পারে, তাহলে আমাদের দেখে বুঝতে হবে কোন অবস্থানে কোন কোয়াড্রেন্টে তার অবস্থান হয়। এইটার জন্যই মেইনলি আমি এই ডায়াগ্রামটা পড়লাম। আর এই যে ডায়াগ্রাম এটাকে বলা হচ্ছে আরগন ডায়াগ্রাম। তো এই সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে 2+3i, হ্যাঁ
আমরা তো শুধু জাস্ট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে কল্পনা করলে হয়ে যাচ্ছে, অর্থাৎ যদি ইমাজিনারি এবং রিয়েল দুইটাই যদি পজিটিভ হয় তা সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে পড়বে। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার এই ওটা পাশে যে বুঝতে পারছি স্যার। আমাদের আগে বুঝতে হবে যে কমপ্লেক্স নাম্বারটা অবস্থান কোন কোয়াড্রেন্টে, সেই অনুসারে আমাদের সেই অনুসারে আমাদের মানে তাদেরকে বসাতে হবে পয়েন্ট অনুযায়ী। তো আর্গান ডায়াগ্রামটা আমরা যেটা পড়ালাম, আর্গান ডায়াগ্রামটা কিন্তু আমাদের সামনের কমপ্লেক্স নাম্বারের পজিশনটা জানতে আমাদের দরকার হবে। তো এটা সম্পর্কে একটু সবাই খেয়াল রেখো। স্যার এটা যদি আর একটু বলতেন স্যার। স্যার ভ্যালুগুলো তো দেওয়া থাকবে তাই না? হ্যাঁ, অবশ্যই দেওয়া থাকবে। যেমন এখানে 2+3i বলা হয়েছে, এখানে না থেকে অন্য একটা থাকতে পারতো, যেমন 6+8i এরকমও থাকতে পারতো। তো আমি দেখবো যে রিয়েল অংশটা আমাদের কি আছে। আমাদের রিয়েল অংশ যদি পজিটিভ এবং ইমাজিনারি অংশ যদি পজিটিভ হয়, তাহলে তার অবস্থান হবে প্রথম কোয়াড্রেন্টে। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। তারপরে রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ যদি হয় তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট। দুইটাই যদি নেগেটিভ হয়, রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্টও নেগেটিভ, তাহলে তার অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্টে। শুধুমাত্র যদি ইমাজিনারি পার্ট নেগেটিভ হয় তার অবস্থান হবে ফোর্থ কোয়াড্রেন্টে। এভাবে প্রত্যেকটা জন্য আমাদের সূত্র আলাদা আচ্ছা আলাদা। স্যার, মানে আমরা এই যে এই জাস্ট এই ডায়াগ্রামটাকে ফলো করলে হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ, যে এই ভ্যালুগুলো। ডায়াগ্রামটা জাস্ট তোমাদের একটু মাথায় এটা রাখতে হবে যে এইভাবে করে আসলে এর পয়েন্টটা। আমরা এখন মেইনলি আমাদের এটার প্রয়োজন হবে যখন আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, সামনে আমরা এটা থিটা নিয়ে কাজ করব, তখন আমাদের বুঝতে হবে যে কোন কোয়াড্রেন্টে পড়ে। কারণ প্রত্যেক কোয়াড্রেন্টে, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের মান মানে থিটার মান, যেটা অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, কোণের মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। সেকেন্ড কোয়াড্রেন্টে এর থিটার মান হচ্ছে 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত, 181 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। 271 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে। তো প্রত্যেকটা কোয়াড্রেন্টে শুধুমাত্র বিন্দুর অবস্থান না, সাথে সাথে তার অ্যাঙ্গেল বা কোণের যে অবস্থান সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এটাও আমাদের মনে রাখতে হবে। সামনে আমরা এই অ্যাঙ্গেল এবং এর পজিশন নিয়ে ম্যাথ করব। সো আমাদের জাস্ট বেসিকলি এটা মাথায় রাখতে হবে যে রিয়েল পজিটিভ, ইমাজিনারি পজিটিভ অবস্থান ফার্স্ট কোয়াড্রেন্টে, রিয়েল নেগেটিভ, ইমাজিনারি নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে, রিয়েল নেগেটিভ ইমাজিনারি যদি পজিটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্টে, রিয়েল রিয়েল পজিটিভ ইমাজিনারি নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টে। এভাবে তোমরা জাস্ট এই ডায়াগ্রামটা একটু দেখে রাখতে, মাথায় থাকবে, তাহলেই হবে। ওকে, আমরা যাচ্ছি কমপ্লেক্স নাম্বারে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। কমপ্লেক্স নাম্বার যেহেতু যেমন আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, আমরা ম্যাট্রিক্সে যেমন যোগ বিয়োগ করা যেত, কমপ্লেক্স নাম্বারও যোগ বিয়োগ করা যায়। প্রত্যেকটা কিছুতে যোগ বিয়োগের জন্য নিয়মে তেমন একটা পরিবর্তন হয় না, সিম্পল যোগ বিয়োগের মতোই। যদি দুটো কমপ্লেক্স নাম্বার Z1 যদি a প্লাস ib হয় এবং Z2 ইকুয়াল টু c প্লাস id হয়, তো এদের যোগ করার প্রসেসটা, বিয়োগ করার প্রসেসটা হচ্ছে রিয়েল অংশটুকুকে এক জায়গায় নিব, আর আই সম্বলিত পদ যেগুলো আছে বা ইমাজিনারি পার্ট যেটুকু আছে সেটুকু একসাথে নিয়ে যোগ বিয়োগ করব। তো প্রথমেই দেখো এ আর সি এই দুটো রিয়েল পার্ট, তো এই দুটাকে একসাথে লেখা হয়েছে। তারপর আই কমন নিয়ে বি প্লাস ডি, এটা সিম্পলি বোঝা যাবে। যদি এভাবেও না বোঝো, কিন্তু আই সম্বলিত পদগুলো একসাথে হবে যোগ বিয়োগ, এটা আমরা বুঝতে পারি, আর আই ছাড়া গুলো একসাথে যোগ বিয়োগ হবে, এটা এভাবেই হচ্ছে। বিয়োগটাও ওরকম একই জিনিস। এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এক্সাম্পল এখানে বোঝানোর মতো তেমন কিছু নাই, জাস্ট বেসিক হিসাবে আমরা এটা দেখিয়ে দিলাম যে 3+2i + 3+i, এটাকে যোগ করলে 3 আর 3, এখানে i নাই, দুটো একসাথে যোগ হবে, 2i + i দ্যাট মিন্স 3i। তো এখানে এই যে 6+3i অ্যান্সার হয়েছে। এভাবে এখানে প্র্যাকটিসের জন্য আছে। এটা আমাদের ফার্স্ট লেসন ছিল। ফার্স্ট লেসনে আমরা কমপ্লেক্স নাম্বারের উদ্ভব সম্পর্কে জানলাম, যে কমপ্লেক্স নাম্বারটা আসলে কিভাবে এসেছে। আমরা জানি যে রুটের ভিতরে যদি পজিটিভ সংখ্যা থাকে, যেমন √4, √9, এটাকে করলে কি আমরা পাই, যেমন √4 কে যদি করি তাহলে পাই কি 2, √9 =
3 পাই, কিন্তু √/-4 বা √/-9 এটাকে করলে কিন্তু ক্যালকুলেটরে তোমরা চেক করে দেখো, এটা কিন্তু দেখবে ম্যাথ এরর আসবে। এই সমস্যার সমাধান করার জন্য এটাকে কমপ্লেক্স নাম্বার বা আই নামক একটা কোয়ান্টিটির উদ্ভব হয়েছে, যেখানে আই এর মানটা হচ্ছে √/-1। আমি আবারও বলতেছি, আই এর মান হচ্ছে √/-1 এবং i² = -1। এই দুইটা কোয়ান্টিটি থেকে পুরো কমপ্লেক্স নাম্বারের উদ্ভব হয়েছে। এটা তারপরে দেখিয়েছি, যেমন √/-25 এটা অ্যান্সার করলে 5i কিভাবে হয়, কারণ √/25 = 5 আর √/-1 = i, দ্যাট মিন্স 5i। এইভাবে করে এখানে তারপর আরেকটা সংখ্যা আমি দেখিয়েছি, রিয়েল নাম্বার কাকে বলে, ইমাজিনারি নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বার কাকে বলে। রিয়েল নাম্বার হচ্ছে ইউজুয়াল পজিটিভ না নেগেটিভ নাম্বারস। ইমাজিনারি নাম্বার হচ্ছে রিয়েল নাম্বারকে যদি i দ্বারা গুণ করা হয় তাহলে যে নাম্বারটা পাই সেটা হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার। যেমন 3 × i 3i, এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। আর কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে if we add or subtract a real number and an imaginary number। তো একটা রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বার, এটা যদি যোগ বা বিয়োগ করা হয় তাহলে যে নতুন নাম্বারটা, যোগফল হিসাবে যে নতুন নাম্বারটা পাওয়া যায় সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। এটুকুই ছিল মেইন জিনিস। আর কমপ্লেক্স নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর এটা যদি a+ib, এটাকে আমরা পয়েন্ট আকারেও লিখতে পারি। এ হচ্ছে রিয়েল পার্ট আর বি হচ্ছে ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্টটাকে ধরবো x অক্ষ বরাবর, ইমাজিনারি পার্টটাকে y অক্ষ বরাবর। তাহলে এটাকে যদি পয়েন্ট আকারে লিখি তাহলে আমরা একটা অর্ডার পেয়ার পাবো a, b। এভাবে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে পয়েন্ট আকারেও লিখতে পারি। এবং গ্রাফিক্যালি কিভাবে লিখবো বা গ্রাফিক্যালি কিভাবে করবো সেটা তো আমি এখানে লাস্টে আলোচনা করলাম। যেমন 2 + 3i, এটা যদি পয়েন্ট আকারে লিখি তাহলে পাবো 2, 3। তো এটার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, প্লাস ওই বাকিগুলো তো দেখালাম যে কিভাবে কোয়াড্রেন্ট চেঞ্জ হয়েছে। এটাই ছিল মেইনলি। এরপরে সাবট্রাক্ট আর অ্যাডিং কিভাবে করতে হয় সেটাও বললাম, যে কমপ্লেক্স নাম্বার যদি দুটো কমপ্লেক্স নাম্বারটাকে যদি যোগ করতে হয় তাহলে তার রিয়েল অংশটুকু একসাথে নিতে হবে আর ইমাজিনারি অংশটুকু একসাথে নিয়ে যোগ বিয়োগ করতে হবে। এটুকুই আমাদের লেসন 10 এ ছিল। ওকে, আমি লেসন 13 এ চলে যাচ্ছি। যেহেতু 11 আর 12 যেটা সেটা আমাদের জাস্ট এমনি ছিল, আমাদের মানে আমাদের বোঝানোর ইসের জন্য রিভিউ ক্লাস ছিল, যেহেতু ওটা নেওয়া হয়নি তো আমরা লেসন 13 এ চলে যাবো। উইক 7 লেসন 13 আর লেসন 14 এই দুটোই আমাদের আজকে ক্লাস ছিল। লেসন 13 এ আমাদের ওখান থেকে শুরু হয়েছে যে কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ অলরেডি আমরা শিখেছি। এবার যে জিনিসটা দেখবো মাল্টিপ্লাইং। মাল্টিপ্লাইং হচ্ছে গুণ, কিভাবে গুণ করব। তো গুণ করার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। দুটো কমপ্লেক্স নাম্বার যদি a+ib আর c+id হয়, এটা যদি তুমি গুণ করো, সিম্পলি যেভাবে গুণ করতে হবে, এই দুটো গুণ করলে 4টা পার্ট পাবো। সেই 4টা পার্ট এখানে লেখা হয়েছে। এখানে যে শুধুমাত্র এখানে একটু চেঞ্জ হবে, দেখো লাস্টেরটা আছে গুণ করলে আইবি ইন্টু আইডি, এটা যদি গুণ করো তাহলে আমরা পাই কি i² বিডি। তো i² মানে হচ্ছে আমরা জানি অলরেডি -1, তো সেই -1টা এখানে বসাই দেবো, তার মানে এই প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে, তো এই -বিডি হয়ে গেল। এবার এই -বিডির মধ্যে আই নেই, তো অবশ্যই রিয়েল পার্টের সাথে চলে যাবে, এসি বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। তো এইভাবে করে আমরা মাল্টিপ্লাই করবো, যে কোনো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লাই এভাবে আমরা করতে পারি। এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, যেমন 2 + 3i ইন্টু 3 + 2i। সিম্পলি এখানে 2 × 3, তারপর 2 × 2i, 3i × 3, তারপর হচ্ছে 3i × 2i। তো লাস্টে যেটা আছে 3i × 2i, এটা যদি গুণ করো তাহলে হবে 6i²। দ্যাট মিন্স 6 × -1 -6। তো এই জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। তারপর এই 6 আর এই 6 একসাথে কাটাকাটি যায়, থাকতেছে +39। এটা অ্যান্সার। এভাবে করে আমরা সিম্পলি মাল্টিপ্লাই করতে পারবো। যোগ বিয়োগ গুণ এখানে তেমন কোনো পার্থক্য নেই, জাস্ট গুণের ক্ষেত্রে যে পার্থক্যটা আসলো সেটা হচ্ছে i² কখনো চলে আসে যদি গুণের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের -1 মানটা বসিয়ে দিতে হবে। তো এবার মাল্টিপ্লায়ার এখানে আরো এক্সাম্পল আছে, দেখে নিবে। এরপর আছে কমপ্লেক্স কনজুগেশন। কমপ্লেক্স কনজুগেশন কাকে বলে এই জিনিসটা তোমাদেরকে পড়তে হবে। ফর এনি কমপ্লেক্স নাম্বার z = a+ib, একটা কমপ্লেক্স নাম্বার যদি দেওয়া থাকে a+ib, we define the complex conjugate to be z bar বা z dash বা z star, যেটাই বলো, এই তিনটা নামে বলা যায়। z star দিয়ে যদি বলো বা z bar দ্বারা সাধারণত বলা হয়, তো এর কনজুগেটটা হবে a - ib। তো এখানে যে মেইন জিনিসটা কনজুগেটের,
মানে ইমাজিনারি নাম্বারের আগে মানে আই এর আগে যে সাইনটা থাকবে ওইটার বিপরীত সাইন হয়ে যাবে। তো আই এর আগে এখানে সাইন ছিল প্লাস, চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে। কিন্তু রিয়েল পার্টের আগে যে সাইন থাকবে সেটা কিন্তু পরিবর্তন হবে না। যেমন -3 -2i, এখানে কিন্তু দুইটাই মাইনাস আছে, -3 -2i দুইটাই নেগেটিভ। কিন্তু যখন কনজুগেট করব তখন কিন্তু -3 ঠিক থাকবে, ওখানে কোনো চেঞ্জ হবে না। তারপর ছিল -3 -2i, তো ওই -2i টা কনজুগেটের সময় +2i হয়ে যাবে। তার মানে -2i সরি -3 -2i এর কনজুগেটটা হবে -3 +2i। জাস্ট আই এর আগে যে সাইনটা থাকবে সেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটাই হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। তো এখানে কারো প্রশ্ন আছে কিনা? স্যার যে কম্বাইন দ্য ফলোইং কমপ্লেক্স নাম্বার এন্ড দেয়ার কনজুগেটস, এখানে জেড সমান হচ্ছে 3 + 2i, হ্যাঁ তারপরে জেড প্লাস জেড, এটা কি বল হচ্ছে বার। বার, হ্যাঁ আচ্ছা, সলিউশন যখন করলাম তখন আমরা হচ্ছে, ও আচ্ছা, যেহেতু এটা জেড কনজুগে বার, তাহলে বার বসাইছি। আর বার যখন ইউজ করবো তখন হচ্ছে এই ইমাজিনারি সরি কমপ্লেক্সের ক্ষেত্রে পজিটিভ সাইনটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, আই এর আগে যে সাইনটা ছিল এখানে দেখো 3 + 2i, এটার ছিল কি পজিটিভ, এটা হয়ে গেছে 3 - 2i, এইখানটুকু শুধু পার্থক্য। আচ্ছা আচ্ছা, জি এটা কখন নেগেটিভ হচ্ছে স্যার, আরেকবার যদি বলতেন। আচ্ছা, তুমি এখানে 3 + 2i, এখানে আই এর আগে চিহ্ন আছে কি প্লাস, কনজুগেট করতে গেলে এই চিহ্নটাই মাইনাস হয়ে যাবে। কিন্তু তোমাদের যদি এরকম থাকতো 3 - 2i, এটার কনজুগেট হতো 3 + 2i। শুধুমাত্র আই এর আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হবে। এরকম। ওকে স্যার। আচ্ছা, ওটা তো ইমাজিনারি টাইপ না, যেখানে আই হ্যাঁ আছে হ্যাঁ ওইটা হচ্ছে imaginary type। হ্যাঁ, ওটা ইমাজিনারি পার্টি। আই আই থাকলে মানে হচ্ছে সেটা ইমাজিনারি অংশ, ওইখানে চেঞ্জটা আসতেছে, রিয়েল অংশে কোনো চেঞ্জ আসবে না। ওকে, এখানে বেশ কিছু কনজুগেটের করে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে, দেখলে বুঝতে পারবে, তেমন কিছু কঠিন এখানে নাই। জাস্ট এরপরে আমরা দেখতেছি ডিভাইডিং কমপ্লেক্স নাম্বার। তো আমরা এতক্ষণ কিন্তু দেখে আসলাম যোগ বিয়োগ গুণ দেখেছি, তারপর কনজুগেট দেখলাম, লাস্ট এসে আমরা দেখবো ডিভাইডিং কমপ্লেক্স নাম্বার মানে ভাগ করব। The trick for dividing two complex number is to multiply top and bottom by the complex conjugate of the denominator. তার মানে হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা ডিভাইডেড বা ভাগ আকারে করতে চাই, তাহলে আমাদের ডিনোমিনেটর মানে হচ্ছে হর, হরের অংশে যে আমাদের কমপ্লেক্স নাম্বারটা থাকবে তার কনজুগেট কে দিয়ে উপর নিচে গুণ করতে হবে। যেমন এখানে z1/z2 আছে, তার মানে এখানে ডিনোমিনেটর বা হরে আছে কি z2, z2 এর কনজুগেট হবে z2 বার। এই z2 বার দ্বারা উপর নিচে গুণ করতে হবে। খেয়াল করে দেখো, z1/z2 ইনটু z2 বার ডিভাইডেড বাই z2 বার। কেন দেওয়া হয়েছে? এটা হচ্ছে ট্রিক্স। এটা দিয়ে যদি করা হয় তাহলে এই নিচের যে অংশটা আছে z2 ইনটু z2 বার, এইটা যদি এই z2 ইনটু z2 বার এটা যদি গুণ করো তাহলে আমরা একটা রিয়েল নাম্বার পাবো। আমাদের z1 আর z2 এখানে তো দুইটা কমপ্লেক্স নাম্বার আছে, কিন্তু এই দুইটাকে মিলা যদি একটা কমপ্লেক্স নাম্বার বানাইতে হয় সেক্ষেত্রে সেই জন্য আমরা এখানে এর কনজুগেট দ্বারা উপর নিচে গুণ করতেছি। তো নিচে যদি আমরা একটা রিয়েল নাম্বার পেয়ে যাই তাহলে শুধু আমাদের কমপ্লেক্স নাম্বার থাকছে উপরে, ওইটাকে গুণ বা ওইটা গুণ বা যোগ বিয়োগ যেটা লাগে সেটা করলেই আমরা অ্যান্সার পাবো। দুইটা কমপ্লেক্স নাম্বার থেকে একটা কমপ্লেক্স নাম্বার বানানোর নিয়ম মানে করার জন্যই আমরা হরের যে কমপ্লেক্স নাম্বারটা ছিল তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করেছি। গুণ করলে এই জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ট্রিক্স, এটা কিন্তু নিয়ম, এটা জাস্ট কোনো সূত্র না, এটা একটা ট্রিক মানে সমাধান করার সহজ পদ্ধতি। ওকে, আমরা যখন এক্সাম্পল করব তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করো 2 + 3i ডিভাইডেড বাই 1 + 2i, এখানে কিন্তু দেখাই যাচ্ছে উপরেরটাও একটা কমপ্লেক্স নাম্বার, নিচেরটাও কি একটা কমপ্লেক্স নাম্বার। তো এই দুইটাকে যদি ভাগ করতে হয় এটাকে একটা কমপ্লেক্স নাম্বারে নিয়ে আসতে হবে, বা এর শুধু একটা অংশে উপরে অথবা নিচে একটা অংশে কমপ্লেক্স বানাতে হবে। তো খেয়াল করে দেখো, নিচে হরে আছে 1 + 2i, আমরা জানি যে ট্রিক্সটা হচ্ছে ওই 1 + 2i এর কনজুগেট হবে, দ্যাট মিন্স 1 - 2i, এটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। দেখো এখানে সেটাই করা হয়েছে, 1 - 2i দ্বারা উপরে গুণ নিচে গুণ, তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না কারণ কাটাকাটি যাচ্ছে। তো এবার নিচের অংশে খেয়াল করে দেখো,
a প্লাস 2y, সরি 1 প্লাস 2y ইন্টু 1 মাইনাস 2y। এখানে যদি খেয়াল করো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা কিন্তু নিচে হচ্ছে, তো সেই সূত্রটাই অ্যাপ্লাই করা হচ্ছে। 1 স্কোয়ার মাইনাস 2i এর হোল স্কোয়ার, দ্যাট মিন্স 4i স্কোয়ার, 1 মাইনাস 4i স্কোয়ার। তো i এর স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে 1 এর পরে মাইনাস ছিল, এই ওই -1 আর এই মাইনাসটা মিলে প্লাস হয়ে গেছে, দ্যাট মিন্স 1 প্লাস 4, তো 5 হয়ে যাচ্ছে। তো এই 1/5 বাইরে নিয়ে আসলাম। তারপরে দেখো উপরে শুধু গুণ আকারে এই দুটো আছে, তো এই দুটাকে গুণ তো আমরা করতে পারি, অলরেডি গুণের নিয়ম শিখে গেছি। তো সেই নিয়মে আমরা গুণ করে যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার হবে 1/5 ইন্টু 8 মাইনাস i। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, এখানে তাহলে আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ এবং কনজুগেট এই জিনিসগুলো আমরা অলরেডি শিখলাম। এরপরে আমাদের এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট এটারই আছে, ভাগের এক্সাম্পল দেওয়া আছে, তো একই নিয়মে করে দেওয়া আছে, জাস্ট তোমরা এটা দেখে নিবে। তো আমরা লাস্ট লেসনে যাচ্ছি আজকে। তো লেসন যেটা 14 আছে, তো এখানে আমাদের কমপ্লেক্স প্লেনারি কন্টিনিউয়েশন। আমরা এবার নতুন যেটা জিনিস দেখবো, পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। তো একটা কমপ্লেক্স নাম্বারের আমরা পোলার ফর্ম কিভাবে হবে সেটা দেখবো। তো পোলার ফর্ম সম্পর্কে জানা আছে নাকি সেটা তোমাদের বুঝতে হবে। আমাদের কোঅর্ডিনেট সিস্টেম আছে, যেমন আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আমরা সাধারণত কি একটা পয়েন্ট কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এইভাবে করেই তো করি। এক্স ওয়াই দিয়ে যদি একটা পয়েন্ট বা একটা পয়েন্টকে নির্দেশ করা হয় সেটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এটা আমরা নরমালি সবাই ব্যবহার করি। সাধারণত আমরা যে কোনো স্বাভাবিক নিয়মে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ বা আমরা পয়েন্টকে যেভাবে নির্দেশ করি সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে, পোলার হচ্ছে আর আর থিটার মাধ্যমে প্রকাশ, এখানে বলাই আছে রিপ্রেজেন্টেড বাই পোলার কোঅর্ডিনেটস আর কমা থিটা। থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল। পোলার আইসক্রিম দেখেছো সবাই, কোন কৌণিক যে আইসক্রিমটা, পোলার আইসক্রিমটা একটা চোঙের মতো হয়, সাধারণত চোঙের মতো যেগুলো হয় ওগুলোকে পোলার সিস্টেম বলা হয়। এখানে ওই দেখো এই যে ছবিটা আঁকা হয়েছে, যখন এই পোলারের একটা অংশ চোঙের মতো অংশটাই হয়েছে, অ্যাঙ্গেলের সৃষ্টি হয়েছে, চোঙের ভিতর যে কোণের সৃষ্টি হয় ওটাই হচ্ছে থিটা। এই তো আর আর থিটার মাধ্যমে যদি প্রকাশ করা হয় তাহলে সেই কোঅর্ডিনেটটা বলা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। আর এক্স ওয়াই দিয়ে যদি লেখা হয় সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো আমরা দেখি এখন কমপ্লেক্স স্যার নাম্বার। এগুলা মনে হয় আমাদের ওই যে বুঝতে পারছি স্যার, কিছুটা 40 ডিগ্রি ম্যাথ থ্রিতে ছিল, কার্টেসিয়ান স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক, যেটা আমরা বাংলাতে বলতাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তো সেটাই আমরা এখানে কন্টিনিউশন। তো এবার কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে নিয়ে যাব। তো কমপ্লেক্স নাম্বার আমরা জানি z ইকুয়াল টু a প্লাস bi, যেখানে এটাকে যদি পয়েন্ট আকারে লেখা হয় a কমা b, এই জিনিসগুলো আমি অলরেডি বুঝিয়েছি। তো এবার এই a কমা b এটাকে আমরা চেঞ্জ করে আর আর থিটায় নিয়ে আসবো। তো তার জন্য তো অবশ্যই একটা রিলেশন দরকার পোলার এবং কার্টেসিয়ানের মধ্যে। সেই রিলেশনটা হচ্ছে এই a ইজ ইকুয়াল টু r cos থিটা এবং b হচ্ছে r sin থিটা। তো এ ছিল কি অংশে কার্টেসিয়ানের জন্য, আর আর cos থিটা এই যে এখানে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করেছি এ কে, তাহলে এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। বি ছিল কার্টেসিয়ানে, এটাকে চেঞ্জ করে আর sin থিটা, এখানে থিটাও হচ্ছে পোলার আরও হচ্ছে পোলার। তো এ আর বি কে আমরা আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে পারলাম, এবং এখানে যেটা আসছে এটা কিভাবে আসছে এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারি। তো আমরা আগেও বলেছি রিয়েল অ্যাক্সিস কে নিব এক্স অক্ষ বরাবর, ইমাজিনারি অ্যাক্সিস কে নিব ওয়াই অক্ষ বরাবর নিলাম, জিরো হলো মূল বিন্দু। তো আমাদের কমপ্লেক্স নাম্বারটা যেটা আছে a প্লাস বিআই, তো এখানে পয়েন্ট আকারে লিখলে অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে পাবো, সেই পয়েন্টটা আমরা লিখলাম a প্লাস বিআই। তো এখানে a হচ্ছে রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস বরাবর যে অংশটুকু আছে সেটা হচ্ছে a, আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যেটুকু অংশ আছে সেটা হচ্ছে b। তো যেহেতু a, তাহলে অবশ্যই এই যে অংশটুকু নিলাম এটা হচ্ছে a, আর এই যে ইমাজিনারি অক্ষ বরাবর যেটুকু নিলাম এই পয়েন্টের জন্য সেটা হচ্ছে বি। তো এইভাবে লিখলাম, তো পুরো একটা আমাদের কি হয়ে গেল, ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো এর মধ্যে তাহলে এই অ্যাঙ্গেলটা পেলাম, আহ, তাহলে যে অ্যাঙ্গেলটা পেলাম এটা হচ্ছে থিটা। আর এই মূল বিন্দু থেকে এই যে কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব সেটাকে বলা হয় পয়েন্ট
মানে যেটাকে বলা হয় অবস্থান ভেক্টর বা অবস্থানের যে দূরত্বটা হয়, মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব যেটা, সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর বা অবস্থান দূরত্ব যেটা, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো এই আর দ্বারা আমরা সেটাকে প্রকাশ করলাম। তো আর আর এ এর মধ্যে যে অ্যাঙ্গেলটা পেলাম সেটা হলো আমাদের থিটা, আর এই কোণটা হলো আমাদের 90 ডিগ্রি। আমাদের যে কোণটা হলো 90 ডিগ্রি। তো আমরা যদি এবার খেয়াল করি, থিটা যেহেতু পেলাম, তাহলে আমরা এখানে ভূমি পেলাম আমরা এ, আর লম্ব পেলাম বি, আর অতিভুজ পেলাম আর। এবার এইটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা পাই কি, cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি কোণটা এখানে এ, আর অতিভুজ হচ্ছে আর, তাহলে এ বাই আর ইজ ইকুয়াল টু cos থিটা। এখান থেকে এ ইজ ইকুয়াল টু পাই আর cos থিটা। সিমিলারলি sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স বি বাই আর। তো sin থিটা ইকুয়াল টু বি বাই আর হলে বি ইজ ইকুয়াল টু আর sin থিটা। এইভাবে করে আমরা এ আর বি এর মান বের করলাম এই গ্রাফটার মাধ্যমে। তো এটাকে আরেকবার, তাহলে আমাদের এবার যেটা ছিল এ প্লাস বি আই, এটা চেঞ্জ হয়ে আমাদের হয়ে গেল এর জায়গায় বসিয়ে দেবো আর cos থিটা, বি এর জায়গায় বসিয়ে দেবো আর sin থিটা। আর cos থিটা প্লাস আর sin থিটা ইনটু আই। তো আর যেহেতু উভয় এখানেও আছে এখানেও আছে, তো কমন নিয়ে এটাকে আমরা জেনারেল ফর্ম নিতে পারি, z is equal to r into cos theta plus i sin theta। তো যদি বলা হয় একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম, তাহলে আমরা এভাবে লিখতে পারি z is equal to r cos theta plus i sin theta। আর r এর মান হচ্ছে, r এর মানকে বলা হয় মডুলাস। মডুলাসের মানটা কিভাবে বের করতে হয় সেখানে লেখা আছে, এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে মডুলাস। মডুলাস মানটা হলো অ্যাবসলিউট ভ্যালু। তো অ্যাবসলিউট ভ্যালুটা আমরা কিভাবে পাবো, রুট ওভার রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার, এটার মাধ্যমে আর এর মানটা আমরা পাবো। যদি কখনো বলা হয় যে মডুলাসের মান বের করো, এই একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে আর মডুলাস বের করো বা আর এর মান বের করো, তাহলে এর সূত্র হবে রুট ওভার রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। আর tan থিটা ইকুয়াল টু বি বাই এ, এখান থেকে আমরা থিটার মান পাবো tan ইনভার্স বি বাই এ। বি বাই এ মানে হচ্ছে কিভাবে হচ্ছে, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, এখানে যদি লম্ব হচ্ছে আমাদের বি আর ভূমি হচ্ছে এ, তো tan থিটা ইকুয়াল টু বি বাই এ। তো এখানে আমরা এভাবে করে আমরা আর এবং থিটার মানও বের করতে পারি। প্রথমে আমরা কিন্তু এ আর বি এর মান বের করেছি আর আর থিটার মাধ্যমে। আবার এখানে খেয়াল করে দেখো, এ বি এর মাধ্যমে আর এর মানটা পেয়েছি, আবার এ বি এর মাধ্যমে ট্যান থিটা বা থিটা মানটাও পেয়েছি। তো এরা পরস্পর রিলেটেড, একটা থেকে আরেকটা বের করা সম্ভব। চাইলে আমরা পোলার ফর্মকে আমরা কার্টেসিয়ানে নিতে পারবো, আবার কার্টেসিয়ান ফর্ম দেওয়া থাকলে তাকেও আমরা পোলার ফর্মে নিতে পারবো। এবং সূত্র কিভাবে হবে সেটাকে আমরা দেখানো হলো। তো দা অ্যাঙ্গেল থিটা ইজ কল্ড দ্য আর্গুমেন্ট অফ জেড। তো মডুলাস বলা হয় রিয়েল পার্টে এটাকে, আর অ্যাঙ্গেল যে থিটা বা যেটা আছে ওইটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তো থিটাকে আমরা লিখতে পারি এ আর জি অফ জেড। তো এ আর জি এটা হচ্ছে আর্গুমেন্টের সংক্ষিপ্ত ফর্ম। তো এখানে আরেকটা কথা লেখা হয়েছে, নোট দ্যাট আর্গুমেন্ট অফ জেড ইজ নট ইউনিক। ইউনিক কথা হচ্ছে এটা সর্বদা এক থাকবে না। এনি টু আর্গুমেন্টস অফ জেড ডিফার বাই অ্যান ইন্টিজার মাল্টিপল অফ টুয়াইস প্রাইম। তো এর যে থিটার মানটা আছে এটা আমাদের চেঞ্জ হয়। তো নির্দিষ্ট একটা মান পর পর আমাদের সিমিলার মান পাওয়া যায়, যার কারণে আমরা কমপ্লেক্স নাম্বারের অবস্থান অনুযায়ী আমরা মানটা বসাবো। যার জন্য আমরা যে আর্গন ডায়াগ্রামটা করেছিলাম, এখানে কিন্তু অবস্থান পেয়েছিলাম, একটা কমপ্লেক্স নাম্বারের অবস্থান যদি থার্ড কোয়াড্রেন্টে হয়, তার অ্যাঙ্গেল বা থিটার যে মানটা হবে সেটাও অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে থাকবে, সেরকম একটা মান হতে হবে। এখন একটা মানে একটা কোণের একটা কমপ্লেক্স নাম্বারের অবস্থান থার্ড কোয়াড্রেন্টে হলো, কিন্তু তার অ্যাঙ্গেল পেলাম আমরা 45 ডিগ্রি। 45 ডিগ্রি অবস্থান হবে অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ এক একটা কোয়াড্রেন্ট 90 ডিগ্রি করে নিতে পারে। প্রথম কোয়াড্রেন্ট অবশ্যই 90 ডিগ্রি নিতে পারবে। তো 45 ডিগ্রি যদি মান পাই, তাহলে কিন্তু ওই থার্ড কোয়াড্রেন্টে যে কমপ্লেক্স নাম্বারটা ছিল তার অ্যাঙ্গেলের মান হবে না। তো সেই মানটাকে আমাদের বাইর করে নিতে হবে। তো আমরা সেটা কিভাবে করব, নেক্সট এক্সাম্পলে আমরা দেখতেছি সেটা। তো এখানে আমরা এক্সাম্পলটা দেখি। রাইট জেড ইজ ইকুয়াল টু -1 - i পোলার ফর্ম। তো এখানে আমাদের জেনারেল যে ফর্মটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান ফর্ম, এটাকে আমরা পোলার ফর্মে নিয়ে যাব। তো পোলার ফর্ম নিয়ে যেতে হলে দুটো মান বের করতে হবে, আর এর মান দরকার এবং থিটার মান দরকার। আর এর মানের সূত্র আমরা জানি, রুট ওভার রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। এখানে রিয়েল পার্টের মান আছে -1, ইমাজিনারি পার্টের মান হচ্ছে -1। এখানে লেখা হয়েছে নাও z is equal to a plus bi where
a is equal to -1 এবং b is equal to -1। তো r এর মান হবে মডুলাস অফ z is equal to r is equal to root over 1 square plus 1 square। 1 square মানে হচ্ছে -1 এর হোল স্কয়ার প্লাস -1 এর হোল স্কয়ার। -1 এর যদি স্কয়ার করা হয় তাহলে +1 এর স্কয়ার হয়। তো r এর মান পেলাম root over 2। এরপরে যে কাজটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের মান বের করা। আর্গুমেন্ট মানে হচ্ছে অ্যাঙ্গেল বা থিটা যেটা আছে সেটা মান বের করা। তো খেয়াল করে দেখো, এটা যদি আমরা মান বের করতাম তাহলে আমরা পাচ্ছি কি tan থিটা ইজ ইকুয়াল টু b বাই a। যে tan ইনভার্স b বাই a হতো, তাই না? tan ইনভার্স b বাই a। তো এখানে b এর মান আছে -1, a এর মানও আছে -1। যদি এখানে বসিয়ে দিতে তাহলে পাইতাম tan ইনভার্স -1 ডিভাইডেড বাই -1। তাহলে -1 কাটা যায়, তাহলে পাচ্ছি tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 এর মানটা কত ডিগ্রির মান হয়? আমরা জানি যে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের জানা আছে। তো tan ইনভার্স 1 ইজ ইকুয়াল টু π/4। π/4 হচ্ছে মানে 45 ডিগ্রি। যদি আমরা এটাকে রেডিয়ান ফর্মে লিখি π/4, তো π/4 এইটার অবস্থান কোন কোয়াড্রেন্টে? 45 ডিগ্রির অবস্থান অবশ্যই কি ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। হ্যাঁ, কিন্তু খেয়াল করে দেখো এখানে আছে -1 -i। এখানে রিয়েল পার্টও নেগেটিভ, ইমাজিনারি পার্টও নেগেটিভ। আমরা কিন্তু ওই কোয়াড্রেন্টে বলে এসেছি যে রিয়েল পার্টও যদি নেগেটিভ হয়, ইমাজিনারি পার্টও যদি নেগেটিভ হয়, তার অবস্থান হবে কি থার্ড কোয়াড্রেন্টে। তাহলে আমরা অ্যাঙ্গেল পেলাম 45 ডিগ্রি। এটা তো আমরা নিতে পারবো না, কারণ আমাদের এর অবস্থান হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, কিন্তু কমপ্লেক্স নাম্বারটা অবস্থান করতেছে থার্ড কোয়াড্রেন্টে। সো এমন একটা অ্যাঙ্গেল নিতে হবে যেটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করে। তার মানে হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 ডিগ্রি এই মানটার মধ্যে আমার নিতে হবে। তো সেই মানটা নিতে হলে যেহেতু আমরা জানি, এখন এটা বুঝতে হবে tan এর আমাদের কত, tan এর আমাদের জানা আছে যে tan যেটা থিটা আছে এর পিরিয়ডিক ফাংশন প্রত্যেকটাই sin থিটা cos থিটা আর tan থিটা এরা প্রত্যেকই হচ্ছে পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক কথাটা মানে হচ্ছে নির্দিষ্ট মানে ব্যবধানের পর সে একই মান দেয়। যেমন sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, আবার sin 180 ডিগ্রি মান কত? এটা একটু খেয়াল করো তো, sin 180 ডিগ্রি মান বলতে পারবা কত? আচ্ছা, sin 180 ডিগ্রি মানও সব sin 180 ডিগ্রি মান কত? 0। sin 180 ডিগ্রি মানও 0। sin 0 ডিগ্রি মান যেমন 0, sin 180 ডিগ্রির মানও তেমনি 0। তার মানে তার পিরিয়ডিক ফাংশন তাহলে কি হলো? 0 ডিগ্রি থেকে যে মানটা পেলা 180 ডিগ্রিতে সেম মান পেলা, আবার 360 ডিগ্রি পরে যে দেখবা সেই একই মান পাবা। আবার tan থিটার ক্ষেত্রে একই তেমন। যেমন tan 0 ডিগ্রি tan 45 ডিগ্রি, দ্যাট মিন্স tan 45 ডিগ্রি যে মান পেয়েছো তার সাথে যদি 180 ডিগ্রি যোগ করো তাহলে সেম মান পাবা, তাই না? তাহলে tan 45 ডিগ্রি যেটা আছে তার সাথে যদি 180 ডিগ্রি যোগ করো তাহলে পাবা কত? 225 ডিগ্রি, তাই না? 180 প্লাস 45 করলে কত আসে? 225 ডিগ্রি। 225 ডিগ্রি রেডিয়ান ভ্যালু হচ্ছে 5π/4। তো আমরা 5π/4 আমরা তাহলে যে থিটার মানটা পাবো সেটা হবে 5π/4। সেটা কিন্তু π/4 হবে না, কারণ হচ্ছে তার অবস্থান হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। তো এবার যদি আমরা ওই z ইজ ইকুয়াল টু r cos থিটা প্লাস sin i sin থিটা যদি ফরম্যাটে নিতে চাই তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা সাজিয়ে নিব। z ইজ ইকুয়াল টু √2 তারপর ব্র্যাকেটে cos π/4 প্লাস i sin 5π/4। এখানে এটা লিখে দেওয়া নাই, কিন্তু এখানে লেখা আছে কিন্তু z ইজ ইকুয়াল টু √2, আর এখানে -3π/4 ও লেখা যাবে অথবা 5π/4 ও লেখা যাবে, কারণ দুটার অবস্থানই থার্ড কোয়াড্রেন্টে। তো আমরা 5π/4 লিখতে পারি এটা এইভাবে। আরেকটা তাহলে এখানে অ্যানসার লাইন কোনটা হবে? হ্যান্স z ইকুয়াল এটা? হ্যাঁ, z ইকুয়াল টু এটাই হবে। এটাও লিখতে পারবো বা তোমরা 5π/4 ও লিখতে পারবে, সমস্যা নেই। ওকে, এবারে আমরা আরেকটা एग्जांपल দিয়ে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে মনে করো z ইজ ইকুয়াল টু 1 প্লাস i আছে, তার মানে এখানে কি রিয়েল পার্ট অফ পজিটিভ, ইমাজিনারি পার্ট অফ পজিটিভ, তাহলে তার অবস্থান হবে অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা r এর মানটা আগের মতো √2 পাবো আর tan থিটা ইকুয়াল টু 1। সো
থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4। এখানে কিন্তু আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, কারণ পাই বাই 4 যে মানটা পেয়েছি সেটা অবশ্যই কি ফার্স্ট কোয়াড্রেন্টে, আর আমার কমপ্লেক্স নাম্বারটার অবস্থানও ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল। তো ডাইরেক্ট আমরা এভাবে লিখতে পারি z ইজ ইকুয়াল টু √2 cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4। ওকে, এখানে আরো একটা एग्जांपल দেওয়া আছে, এবার w দিয়ে লেখা হয়েছে w ইজ ইকুয়াল টু √3 মাইনাস i। তো দেখো √3 মাইনাস i রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, তাহলে তার অবস্থান হবে কোন কোয়াড্রেন্টে? অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে হবে। আমি ওখানে দেখানো আছে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ। তো প্রথমে r এর মান বের করা আমার কোনো সমস্যা নেই। r ইজ ইকুয়াল টু √3 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 3 প্লাস বা -1 এর স্কয়ার মানে হচ্ছে +1। তো -1 স্কয়ার করলে +1, তো 3 প্লাস 1 √3 প্লাস 1 দ্যাট মিন্স √4 ইজ ইকুয়াল টু 2। তাহলে r এর মান পেলাম 2। আর tan থিটা ইকুয়াল টু পাবো আমরা জানি b বাই a, এখানে b এর মান হচ্ছে আমাদের -1 আর a এর মান হচ্ছে √3, তো এটা পাচ্ছি -1 ডিভাইডেড বাই √3। তো -1 ডিভাইডেড বাই √3, এটার মান হচ্ছে আমরা জানি 1 বাই √3, যে অ্যাঙ্গেলটা আছে 1 বাই √3 tan থিটা ইকুয়াল টু 1 বাই √3, এই মানটা হচ্ছে tan 30 ডিগ্রির মান, তাই না? তাহলে tan 30 ডিগ্রির মান যদি 1 বাই √3 হয়, যদি মাইনাস হতে হয় তাহলে অবশ্যই হবে থিটার মান -π/6। π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তো শুধু π/6 এর মান হচ্ছে 1 বাই √3, আর -1 বাই √3 মানটা হবে -π/6। এই মাইনাসটা এখান থেকে অটোমেটিক আসছে। আর -π/6 এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা আমাদের দেখতে হবে। দেখো -π/6, π/6 এর অবস্থান 30 ডিগ্রির অবস্থান কোথায় হবে? এখানে হবে, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট আর এর যদি ঠিক এর বিপরীত যে মানটা -30 ডিগ্রির অবস্থানটা অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে হবে, তাই না? কারণ এখানে যদি এটা পজিটিভ 30 হয় তো নেগেটিভ 30 অবশ্যই এখানে হবে, -4th কোয়াড্রেন্টে হবে। কারণ যদি পজিটিভ হয় তাহলে কি ডান বা উপরের দিকে হয়, নেগেটিভ হলে নিচের দিকে ডাইরেক্ট নিচে চলে যায়। তো এখানে যদি π/6 যদি একটা অ্যাঙ্গেল হয় এইটা, আর এইখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে -π/6। তো সেই জিনিসটা থেকে আমরা এখানে অ্যাঙ্গেলটা পেলাম -π/6, এটা একটা ফোর্থ কোয়াড্রেন্টের মান বা ফোর্থ কোয়াড্রেন্টের অবস্থান। যেহেতু এইটার অবস্থান ছিল ফোর্থ কোয়াড্রেন্টে, অ্যাঙ্গেলটাও পেলাম -π/6 যেটা ফোর্থ কোয়াড্রেন্টে, সো আমরা এটা লিখে দিতে পারি এইভাবে করে। তো w is equal to 2 cos -π/6 plus i sin -π/6। বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার ডব্লিউ ইকুয়ালিটি কি করবেন? হ্যাঁ, w is equal to আমাদের যে সূত্রটা, যে r cos থিটা প্লাস i sin থিটা, সেটা বসিয়ে দিয়েছি। r এর মান আমাদের এখানে 2, আর cos থিটা মান যেহেতু -π/6 সেটা বসিয়ে দিয়েছি, প্লাস i sin থিটা। এটা তোমাদের সূত্র। ওকে। এরপর আমাদের এখানে এই ছবিতে কিন্তু দেখানো হয়েছে, যেমন এখানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর এটা হচ্ছে -π/6 ফোর্থ কোয়াড্রেন্টে ঘটছে, তো এটা দেখানো হয়েছে। যাই হোক, এবার এক্সাম্পল 5 যেটা আছে, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার 1 প্লাস i এন্ড √3 মাইনাস i ইন পোলার ফর্ম। এখানে বলছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। এখানে প্রোডাক্ট বের করতে বলছে দুটো কমপ্লেক্স নাম্বারের ইন পোলার ফর্ম, তার মানে প্রথমে এই কমপ্লেক্স নাম্বার দুটাকে পোলার ফর্মে নিতে হবে, তারপর তাদের প্রোডাক্ট বা গুণফল নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এই যে কমপ্লেক্স নাম্বারটা কি আছে, কার্টেসিয়ানে দেওয়া আছে, এই কমপ্লেক্স নাম্বারটাও কি কার্টেসিয়ানে দেওয়া আছে। দুইটাকে প্রথমে পোলারে নিতে হবে, এবং পোলারে নিতে হবে কোন প্রসেসে? ওই যে উপরে আমরা করে আসছি, এই দুইটাই আমরা এক্সাম্পলে করেছি কিন্তু এখানে। তো এখানে করলে স্যার এটা আমরা কিভাবে বুঝলাম যে এটা কার্টেসিয়ান আছে? ওই যে মানে আর থিটা নাই এর জন্য? হ্যাঁ, সেই জন্যই আর আর থিটা মানে নাই, তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের তো ফরম্যাটই জানা আছে, a প্লাস আইবি যদি ফরম্যাটে থাকে তাহলে সেটা হবে আমাদের কি কার্টেসিয়ান। আর এখানে যদি তুমি পোলারে যাও তাহলে তো সেখানে cos থিটা থাকবে, sin থিটা থাকবে, তারপর আর এর মান থাকবে, ফরম্যাটটা দেখেই বোঝা যাবে আমাদের। ওকে, তাহলে আমরা প্রথম কাজ ছিল এটা পোলার ফর্মে নেওয়া, যেহেতু আমরা আগের এক্সাম্পলে পোলার ফর্ম করেছি সেটা ডাইরেক্ট এখানে লিখে দেওয়া হয়েছে। যদি তোমাদের নতুন ম্যাথ দেওয়া হয় অ্যাসাইনমেন্টে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরোটুকু করে আসতে হবে, আগের দুইটা এক্সাম্পলে যেভাবে করে আসছে সেভাবে করে এটা মানটা বের করতে হবে। তারপর এখানে বলছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে এই দুটো গুণ, এই দুটার এই গুণ করতে হবে। এই গুণ করার যে সূত্রটা, দুইটা পোলার দুইটা কমপ্লেক্স নাম্বার যদি পোলার ফর্মে থাকে
তার গুণ করার জন্য একটা সূত্র আছে। তো নিচে সেই সূত্রটা, আমি আগে একটু নিচে যাচ্ছি। যদি দুইটা পোলার ইউজিং যদি দুইটা কমপ্লেক্স নাম্বার পোলার ফর্মে থাকে, তার গুণফলের যে সূত্রটা হবে সেটা হচ্ছে এটা, Z1 ইন্টু Z2। ওইটাই তো আছে আমাদের, Z1 ইন্টু Z2, একটা Z1 একটা Z2। তো তার গুণফল হবে R1 ইন্টু R2 cos θ1 প্লাস θ2 প্লাস I sin θ1 প্লাস θ2। তো এখানে আমাদের R1 R2 θ1 θ2 এই চারটা মান দরকার, এবং সেই অনুসারে আমরা এই সূত্রটা বসিয়ে দিতে পারি। তো আমরা যেহেতু পোলার ফর্মে নিয়েছি, অবশ্যই আমরা দুইটা অ্যাঙ্গেল পেয়েছি আর দুইটা মডুলাস বা আর এর মান পেয়েছি। সেই দুটো থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা মান পাবো। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই ঠিক এখানে করতেছি, খেয়াল করে দেখো। আমাদের সূত্রটা ছিল R1 ইন্টু R2 cos θ1 প্লাস θ2 প্লাস I sin θ1 প্লাস θ2। তো R1 এর মান হচ্ছে, এখানে খেয়াল করো, এখানে R1, এখানে তো এই দুইটা, এটা হচ্ছে R1 এর মান, √2 ইজ ইকুয়াল টু R1, আর শুধু 2 হচ্ছে R2। তো গুণ হলে হবে 2 ইন্টু √2, R1 ইন্টু R2 করেছি। এরপরে হচ্ছে cos θ1 প্লাস θ2। তো দেখো cos θ1, তার মানে এইখানে এটা হচ্ছে প্রথমটার জন্য হচ্ছে θ1, তার মানে প্রথমটায় আছে কি অ্যাঙ্গেল π/4, আর দ্বিতীয়টা অ্যাঙ্গেল আছে কি -π/6। সেই জিনিসটা এখানে লেখা হয়েছে π/4, আর মাইনাস হয়ে গেছে কারণ আমাদের সূত্র প্লাস ছিল, কিন্তু এখানে যেহেতু অ্যাঙ্গেলটা মাইনাস আছে, তো তার জন্য মাইনাস হয়ে গেছে π/4 মাইনাস π/6 প্লাস I sin π/4 মাইনাস π/6। তো এরপরে এখানে একটু লসাগু হবে, লসাগু করলে আসবে π/12। এটাও একই জিনিস, যেহেতু দুইটাই এক। তো 2√2 cos π/12 প্লাস I sin π/12। পুরোপুরি ওই সূত্রটা ইউজ করে এটা ব্যবহার মানে নিয়ে আসা হয়েছে। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখানে পরে কমপ্লেক্স প্রপার্টিজ অফ মডুলাস এন্ড আর্গুমেন্ট, আমরা এটা তো দেখালাম কিভাবে এই সূত্রটা আসছে। যেটা কমপ্লেক্স নাম্বার গুণ করে যে সূত্রটা, এটা হচ্ছে মানে সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। এটুকুই আমাদের আজকের লেসনে ছিল। তো যদি সমস্যা কারো থাকে আমাকে বলতে পারো। আর তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আর আজকের ক্লাসের পর হচ্ছে তোমাদের যদি ইউনিভার্সিটি না খুলে, তাহলে তো আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আর যদি খুলে যায় ইউনিভার্সিটি, যদি কোনো খোলার কোনো সম্ভাবনা হয়, বা যেহেতু একটা ডিসিশন কালকে বা পরশু কালকের ভিতরে পাওয়ার কথা, তো যদি খুলে তাহলে তো নর্মালি ক্লাস হবে, তাহলে 50 মার্কস তোমাদের আমি রিটেন এক্সাম নিব যদি ইউনিভার্সিটি খুলে। আর যদি না খুলে, তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট আবার চলতে থাকবে। তো আমরা জাস্ট ডিসিশনটার ওয়েট করতেছি, যে কালকের ডিসিশনটা যদি যদি না খুলে, তাহলে আমি অ্যাসাইনমেন্ট কালকের ভিতর দিয়ে দেব। আর যদি খুলে যায় ইউনিভার্সিটি, তাহলে তার অ্যাসাইনমেন্ট দিতে হবে না, তাহলে আমাদের রিটেন যে 50 মার্কস থাকবে সেভাবেই হবে। আর যদি না খুলে, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টে 40 মার্কস থাকবে, আর 10 মার্কস আমাদের ভাইভা থাকবে। তো দেখা যায় যদি নভেম্বর শেষের দিকে খুলে, তো যে কয়টা অ্যাসাইনমেন্ট দিব সেই কয়টা মার্ক আমি ওভাবে কেটে নিব, বাকিটা ফাইনালি নিব, এরকম হবে যদি খুলে যায় কোনো কারণে। ঠিক আছে স্যার। ক্লাস এই পর্যন্ত, আর তোমরা এখানে আইডি গুলো দিয়ে দাও।
যদি সমস্যা না থাকে তাহলে লিভ নিতে পারো, আজকের ক্লাসে আর আসলে পড়ার কিছু নাই। যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। স্যার স্যার কিছু আমি স্যার লেখা লিখবো। আইডি কোথায় দিব? হ্যাঁ, আইডি এখানে চ্যাট যে অপশনটা আছে এখানে আইডি দিয়ে দিবা। জি স্যার, ওকে। স্যার স্যার আমি লিখ নেক্সট নিচ্ছি। স্যার আসসালামু নেক্সট ক্লাসে একটু হ্যাঁ, রিভিউ দিয়ে আবার যদি ক্লাস শুরু করতেন তাহলে ঠিক হয়ে যাবে স্যার। আমরা একটু পড়ে নিই, কারণ এগুলা তো আগের করা, শুধু একটু আমি রিভিউ। তো তোমাদের তো ভিডিও গুলো দিয়ে দিয়ে আপলোড করে, সো যেহেতু লেতে জয়েন করছো তার ভিডিওটা দেখে নিও তাহলে okay। আর যদি সমস্যা তারপরও থাকে তো আমি আলোচনা করবো, সমস্যা নেই। জি স্যার, জি স্যার, পড়ে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।